আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনা ঠেকাতে ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পথে বাইডেন, বাড়ছে অভ্যন্তরীণ কড়াকড়িও। করোনা নিয়ে ট্রাম্পের গোপন কর্মকাণ্ড ফাঁস করলেন তারই টাস্ক ফোর্সের সদস্য, বললেন ট্রাম্প মহামারীকে প্রতারণা বলেই মনে করতেন। ওয়াশিংটনে জঙ্গি সমাবেশের জন্য কারি কারি ডলারও ঢেলেছিলেন ট্রাম্প, তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দারা। সীমান্তে আবারও সংঘর্ষে জড়ালো চীন ভারত, দুপক্ষেই ক্ষয়ক্ষতি, দুই দেশে নতুন উত্তেজনা। এবং প্রবাসী কর্মীদের জন্য খারাপ খবর দিল ওমান, বেসরকারি খাতে অনেক ক্ষেত্রেই এখন থেকে আর কাজ পাবেন না বিদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে প্রত্যাশিতভাবে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথ থেকে অনেকটাই সরে এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমে মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের নীতি বাধ্যতামূলক করেছিলেন বাইডেন। এবার অন্তত ২৬টি দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই করোনা সংক্রমণ ২.৫ কোটি ছাড়িয়ে গেছে। বিশ্বের ১/৪ বেশি সংক্রমণই এখন যুক্তরাষ্ট্রে। সদ্য দায়িত্ব গ্রহণ করা প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবহেলার কারণেই দেশে করোনা পরিস্থিতি এমন মারাত্মক আকার ধারণ করেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২,৫১,২৪,৯৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪,১৯,২০৮ জন। পুরো বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯,৫১,৯২৯,৩৫৩ জন। এর মধ্যে মারা গেছে ২১,২৯,৪০৩ জন। অর্থাৎ বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে ১/৪ বেশি মানুষ যুক্তরাষ্ট্রের। এসব কারণে পরিস্থিতিকে মোটেও হালকাভাবে না নিয়ে করোনা মোকাবেলাকে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে বিবেচনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তাই তিনি দেশে কড়াকড়ি আরোপ ছাড়াও ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড এবং ইউরোপের ২৬টি দেশের নাগরিকদের সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে আসার উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন। We will get through this. We will defeat this pandemic. And to a nation waiting for action, let me be the clearest on this point. ক্ষমতায় আসার আগে থেকেই বাইডেন এবং তার সহযোগী কমলা হ্যারিস দেশে করোনা ঠেকাতে একাধিক বার্তা দিয়েছেন। বর্তমানে সেভাবেই পদক্ষেপ নিচ্ছেন তারা। গত বৃহস্পতিবার বাইডেন বলেছেন, আমরা এখন জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের পরিস্থিতির সঙ্গে সেভাবেই মোকাবিলা করতে হবে। We also are going to take immediate steps to partner with governors, mayors and other local officials who we've been talking to all along. রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু কর্মসূচি সহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে রোববার ম্যাক্রো টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্টের আবাসিক দফতর এলএসি প্রাসাদের পক্ষ থেকে এই টেলিফোন সংলাপের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, বাইডেন ও ম্যাক্রন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায়, বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা ও লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের নেতারা চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও আইভরি কোস্ট পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন। ট্রাম্প ২০১৮ সালে ওয়াশিংটনকে ইরানের ওই চুক্তি থেকে বের করে নিয়েছিলেন। তবে তেহরান সম্প্রতি ঘোষণা করেছে পরমাণু সমঝোতায়
ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। প্রেসিডেন্ট থাকাকালে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের গোপন কিছু কর্মকাণ্ড ফাঁস করে দিয়েছে হোয়াইট হাউসের জাতীয় টাস্ক ফোর্সের সদস্য ডাক্তার ডেবরা বার্গস। এক টিভি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বার্গস বলেছেন, ট্রাম্প ও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা কোভিড-19 রোগকে স্রেফ ধাপ্পাবাজি বলেই বিশ্বাস করতেন। তারা এই ব্যাপারে ছিলেন উদাসীন। বিস্তারিত দেখুন রিপোর্টে। I was so frustrated that I realized ট্রাম্প প্রশাসনের করোনা টাস্ক ফোর্সের সদস্য বার্গস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ব্লিচ দিয়ে ফুসফুস পরিষ্কার করলে করোনা চলে যেতে পারে। সে সময় পাশে দাঁড়িয়ে থাকা বার্গস মুখভঙ্গি করে জানিয়েছিলেন করোনা নিয়ে ট্রাম্প আমেরিকানদের সঙ্গে উপহাস করছেন। ট্রাম্পের সময়ে অনেকবার চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন বলেও জানান বার্গস। বার্গস বলেন, করোনা ভাইরাস মহামারীর সময়ে হোয়াইট হাউসের জাতীয় টাস্ক ফোর্স নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব তথ্য ও গ্রাফ দিয়েছেন তা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞদের করা ছিল না। হোয়াইট হাউসের ভেতর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী তথ্যপত্র প্রস্তুত করে সংবাদ সম্মেলনে সরবরাহ করা হতো বলে বার্গস জানান। বার্গস আরও বলেন, তিনি মনে করেন ট্রাম্পের বক্তব্য করোনা ভাইরাস মোকাবেলায় সহায়ক হয়নি। প্রেসিডেন্টের আচরণ ও দায়িত্বহীন কথাবার্তা যুক্তরাষ্ট্রের 4 লাখ মানুষের মৃত্যুকে ত্বরান্বিত করেছে। বার্গস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সেন্টার ফর গ্লোবাল হেলথের বিশেষ উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও জাতীয় টাস্ক ফোর্সের অন্যতম প্রভাবশালী সদস্য অ্যান্থনি ফাউসিও মহামারী নিয়ে কথা বলার সময় ট্রাম্প প্রশাসন কিভাবে বাধা দিয়েছিল সে অভিজ্ঞতা জানিয়েছিলেন। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গি সমাবেশের জন্য উগ্র রক্ষণশীলদের শুধু উস্কানি দেননি, অর্থও দিয়েছেন। ট্রাম্পের আহ্বানে 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে তার উগ্র সমর্থকেরা জড়ো হয়ে দাঙ্গাবাজি করেছিলেন। এবার জানা গেল, রাজধানীতে দলে দলে লোক জড়ো করতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিল থেকে অর্থেরও যোগান দেওয়া হয়েছিল। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাঁকা পথে ক্ষমতা দখলের সব আয়োজনই চূড়ান্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষে যত প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল তার সবকটির নেপথ্যে ভূমিকায় ছিল তার নির্বাচন প্রচারণা কমিটি। তার নির্বাচনী তহবিল থেকে এই খাতে দেওয়া অর্থের পরিমাণ ছিল প্রায় $30 লাখ। এ নিয়ে একাধিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডবে যোগ দেওয়া লোকজন ও সমাবেশের সাংগঠনিক আয়োজকদের সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। ট্রাম্পের পক্ষে যেসব সভা সমাবেশের অনুমতি নেওয়া হয়েছিল তার নথিতে ম্যাগি মুলভানির নাম রয়েছে। ম্যাগি হচ্ছেন মাইক মুলভানির ভাতিজি। ম্যাগিকে গত 23 নভেম্বরের পর $1,38,000 দেওয়া হয়। ট্রাম্পের প্রচারণা শিবির থেকে এই অর্থ দেওয়া হয়। 2019 সালের ফেব্রুয়ারিতে মেগান পাওয়ার নামের আরেক ব্যক্তিকে দেওয়া হয় $2,90,000। রিপাবলিকান পার্টির অন্যতম চাঁদা সংগ্রহকারী ক্যারোলিন অরেনের নামও পাওয়া গেছে সভা সমাবেশ করার আবেদনের নথিপত্রে। তাকে ট্রাম্পের সমাবেশের অনুমতিপত্রে উপদেষ্টা হিসেবে দেখানো হয়েছিল। ট্রাম্পের একটি নির্বাচনী প্রচারণা সংগঠন থেকে অরেনকে মাসে $20,000 করে দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। ওমান ফর আমেরিকা ও আমেরিকা ফার্স্ট নামের রক্ষণশীল সংগঠনও ট্রাম্পের নির্বাচনী তহবিল থেকে অর্থ পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এসব সংগঠনই 6 জানুয়ারি পুরো দেশ থেকে লোকজনকে ওয়াশিংটন ডিসিতে জড়ো করেছিল। এছাড়া 6 জানুয়ারির সহিংস ঘটনার আগে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে কয়েকজন রক্ষণশীল সংগঠকের অ্যাকাউন্টে রহস্যজনক $5 লাখ রিট কয়েন জমা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে FBI তদন্ত করছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার তৎপরতার সঙ্গে বাইরের কোনো শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তাও এখন খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই দেশের ভেতরের চরমপন্থীদের ওপর নজরদারির নির্দেশ দিয়েছেন। অবশ্য ট্রাম্পের সমর্থনে বেপরোয়া কর্মকাণ্ডে যোগ দেওয়া বহু লোকজন এখন অনুশোচনায় ভুগছেন। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
চীনের উপকূলরক্ষী বাহিনীকে বিদেশি জাহাজে গুলি করার অনুমতি দিয়ে একটি আইন পাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আমেরিকান সামরিক বাহিনী জানিয়েছে ইউএসএস থিওডর রুজভেল্ট বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। রণতরীর কমান্ডার ডগ ভ্যারিসিমো সাংবাদিকদের জানিয়েছেন তারা দক্ষিণ চীন সাগরের জলরাশিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করবেন, একই সঙ্গে মিত্রদের আশ্বস্ত করবেন। গায়ের জোরে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকার ওপর সার্বভৌমত্ব দাবি করছে চীন, তবে ওই এলাকার প্রতিবেশী কয়েকটি দেশের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরেও কোনো ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জোনাথন ভ্যান ট্যাম। তাই লকডাউন মেনে চলতে পরামর্শ দিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে অধ্যাপক ভ্যান ট্যাম বলেন, সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে বিজ্ঞানীরা এখনও জানেন না। তিনি বলেন, ভ্যাকসিন একটি আশা, কিন্তু সংক্রমণ দ্রুত কমানোটা বেশি জরুরি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ব্রিটেনে ৮০ বছরের বেশি বয়স্কদের ৭৫% ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। হ্যানকক আরও জানান, ৪ ভাগের ৩ ভাগ কেয়ার হোমগুলোতেও ভ্যাকসিন দেওয়া হয়েছে। অধ্যাপক ভ্যান ট্যাম বলেন, কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরী নয়, তাই প্রতিরোধের পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যাবে না। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার ২ থেকে ৩ সপ্তাহ পরেও কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারেন, তাই বয়স্ক ব্যক্তিদের ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য অন্তত ৩ সপ্তাহ অপেক্ষা করা ভালো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। সীমান্তে আবারও সংঘর্ষে জড়ালো চীন ভারত, দুপক্ষেই ক্ষয়ক্ষতি, দুই দেশে নতুন উত্তেজনা। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকার 50 লাখ ডোজ বাংলাদেশে পৌঁছেছে। সোমবার সকাল 11টার কিছু পর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে এসব ভ্যাকসিন পৌঁছায়। পরে টিকা সংরক্ষণের জন্য ভ্যাকসিন কোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হয়। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারিখে তা জেলা উপজেলা নির্ধারিত স্থানে পৌঁছে দেবে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই টিকার বাইরে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরতদের সুরক্ষায় 10 লাখ ডোজ টিকা আনবে ভ্যাকসিনকো। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেওয়া হচ্ছে। বাংলাদেশেও সে অনুযায়ী টিকা দেওয়া হবে।
বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনের প্রচারণা। শেষ দিনে দুপুর গড়াতেই চট্টগ্রামে চলে জমজমাট প্রচারণা। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিন দুপুরে বন্দরনগরীর বহদ্দারহাট এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী রেজাল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আজম নাসির সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে দলের ২০ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে দিনে শুরু হয় চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এই পর্যন্ত দলের ৬৯ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন শাহাদাত। দুপুর 12:30 থেকে তিনি প্রচারণার মাঠে নামেন। এ সময় বিপুল নেতাকর্মী নিয়ে তিনি নগরের লাভ লেন, জুবলি রোড ও নিউ মার্কেট এলাকায় প্রচারণা চালান। এবার আন্তর্জাতিক সংবাদ। বিতর্কিত সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে চীন এবং ভারতের সেনাবাহিনী। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে ওই সংঘর্ষের খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে সংঘর্ষের ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে। এই নিয়ে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ৩ দিন আগে সিকিমের উত্তরাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটলেও এই বিষয়ে সোমবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হলো। এর আগে গত বছরের জুনে লাদাখের গালোয়ান উপত্যকার স্কিরমিশে ভয়াবহ সংঘাতে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। তবে ওই সংঘর্ষের পর চীনের পক্ষ থেকে হতাহত সেনাদের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। গালোয়ানে ভারত এবং চীনা সেনাবাহিনীর ওই সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই সিকিম সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের সেনাবাহিনী। ভারতীয় সেনা সূত্রের খবর অনুযায়ী সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল চীনা সেনা, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গালোয়ান সংঘর্ষের মতোই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনারা। সে সময় আবহাওয়া খারাপ ছিল, সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছিল তারা, কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবলভাবে বাধা দেয়। ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চীনের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে দাবি করেছে ভারত। অপরদিকে ভারতের ৪ জওয়ান আহত হয়েছে। ওই সংঘর্ষের পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গালোয়ানের সংঘর্ষের পর নাকুলার ওই ঘটনায় ভারত চীন সীমান্ত সংঘাত নতুন করে ভিন্ন মাত্রা পেল। এই সংঘর্ষের পর কড়া ভাষায় চীনকে সতর্ক করে দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। আবু জর আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কৃষি আইন প্রত্যাহার না হওয়ায় এবার ৬০,০০০ ট্রাক্টর নিয়ে দিল্লিমুখী লং মার্চের হুমকি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। কৃষক সংগঠনগুলোর দাবি, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কর্মসূচির জন্য এখন মুখিয়ে রয়েছেন কৃষকরা। বিভিন্ন সীমান্তে ৬০,০০০ ট্রাক্টর অপেক্ষা করছে, সেগুলো নিয়ে মিছিলে যাবেন তারা। কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার রঞ্জন বলেছেন, আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছি। বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে ৬০,০০০ ট্রাক্টর। এছাড়াও দেশ জুড়ে ১৯৪টি জেলায় একই সঙ্গে ট্রাক্টর মিছিল হতে চলেছে। দিল্লির ৩ দিকে ৩টি পথ ধরে ট্রাক্টর মিছিল শুরু হবে। সিংহ সীমান্ত থেকে ট্রাক্টরের মিছিল হরিয়ানার দিকে যাবে, আরেকটি মিছিল যাবে তিকরি সীমান্ত থেকে, অপরটি যাবে গাজীপুর ইউপি গেট থেকে। কৃষকরা দাবি করেছিলেন পুলিশ মিছিলের অনুমতি দিয়েছে, কিন্তু পরে পুলিশ জানিয়েছে কৃষকরা কোনো নির্দিষ্ট পথের কথা জানাননি, তাই অনুমতির প্রশ্ন ওঠে না। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিজ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রোববার ওলিকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। এদিন দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্য পদ খারিজ করা হয় বলে দলীয় মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠা জানিয়েছেন। নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালে সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন ওলি, কিন্তু নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে অন্তরঙ্গ একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ার সমালোচনায় মুখে পড়েন তিনি।
পূর্ব শর্ত অনুযায়ী শাসনকালের 5 বছরের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন অলি এবং বিপ্লবী নেতা পুষ্পকুমার দহল প্রচণ্ড, কিন্তু সেই শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন অলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। প্রবাসী কর্মীদের জন্য খারাপ খবর দিল ওমান। বেসরকারি খাতে অনেক ক্ষেত্রেই এখন থেকে আর কাজ পাবেন না বিদেশিরা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। ডিস্ট্রিক্ট 24 জামাইকা থেকে প্রার্থী মুজিব রহমানকে যে কোনো রেজিস্টার্ড ভোটার ভোট দিতে পারেন। আমি মুজিব রহমান, বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সর্বাধিক ভোটে নির্বাচিত সভাপতি। এবার আপনার প্রিয় শহর নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে আমি আপনাদের ভোট চাই। ব্যালটে মুজিব রহমান নাম দেখে ভোট দিন। মুজিব রহমান সব বাংলাদেশির সমর্থন চান। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। চীনের একটি স্বর্ণের খনিতে আটকা পড়া আরও 9 জনের মৃত্যু হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে তারা ওই খনিতে আটকা পড়েছিলেন। সোমবার স্থানীয় কর্মকর্তারা ওই খনিতে আটকে পড়া শ্রমিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গত 10 জানুয়ারি শানডং প্রদেশের হুসান খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই সেখানে আটকা পড়ে 22 জন শ্রমিকের একটি দল। তারা মাটির 600 মিটার নিচে আটকা পড়েছিলেন। রবিবার ঘটনাস্থল থেকে 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। রোববার ইয়ান্তাই শহরের মেয়র চেন ফেই এক সংবাদ সম্মেলনে বলেন, রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উদ্ধারকর্মীরা উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ করেনি। অভিযান চালিয়ে 9 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আরও 1 শ্রমিকের মৃত্যু হয়। খনি থেকে 9 জনের মরদেহ বের করে আনা হয়েছে। চেন জানিয়েছে এখন পর্যন্ত আরও 1 জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হবে। এবার প্রবাস সংবাদ। প্রবাসী শ্রমিকদের জন্য খারাপ খবর দিল ওমান। দেশটিতে বেসরকারি খাতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এখন থেকে আর প্রবাসী শ্রমিকরা কাজ করতে পারবেন না। করোনা মহামারীর কারণে দেশজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয় ওমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিকে গতিশীল করতে নিজ দেশের নাগরিকদের জন্য কাজের ক্ষেত্র আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ওমান। উপসাগরীয় দেশটিতে মোট জনসংখ্যার প্রায় 40% প্রবাসী। দেশটিতে বর্তমানে 45 লাখ প্রবাসী শ্রমিকের বসবাস। বেসরকারি খাতের বেশ কিছু ক্ষেত্র জাতীয়করণ করা হবে বলে রোববার এক টুইট বার্তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ওই টুইট বার্তায় বলা হয়েছে যে জাতীয়করণের আওতায় থাকা ক্ষেত্রগুলোতে কোনো বিদেশি শ্রমিকের কাজের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আর তা পুনরায় নবায়ন করতে পারবেন না। কাজের মেয়াদ শেষের পরেই তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হবে। এবার সংস্কৃতি সংবাদ। হিন্দু দেবতার অপমান, তার প্রতিশোধ। ওয়েব সিরিজের কলাকুশলীদের জিভ কেটে আনতে পারলে মিলবে 1 কোটি টাকার পুরস্কার, এমনই এক হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন কর্ণী সেনা।
সংগঠনের নেতা অজয় সেঙ্গার হুমকি সুরে বলেন, সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ আলী খান অভিনীত তাণ্ডব সিরিজে যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন তাদের জিভ কেটে আনলে 1 কোটি রুপি পুরস্কার দেব। পরিচালক আলী আব্বাস জাফরের ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে চলছে তাণ্ডব। বিতর্ক থামছেই না, বরং দিন দিন এই বিতর্কে তেল ঘি ঢালা হচ্ছে নানা মন্তব্যে। সেই তালিকায় এবার যোগ দিলেন মহারাষ্ট্র কর্ণী সেনা প্রধান অজয় সেঙ্গার। তার হুমকিতে আবারও আলোচনায় উঠে এসেছে তাণ্ডব। শুধু হুমকি দিয়েই থামেননি সেঙ্গার, সাফ জানিয়ে দিয়েছেন তাণ্ডব নির্মাতারা ক্ষমা চেয়েছেন, তবে সেটা যথেষ্ট নয়। যদিও ইতিমধ্যেই তাণ্ডব সংশ্লিষ্টরা ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিয়েছেন। এখানে দেখা গিয়েছে হিন্দুদের দেবতা রাম ও শিবকে নিয়ে উপহাস করা হয়েছে, আর এতেই খেপেছেন ভারতের হিন্দু ধর্মের অনুসারীরা। এবার একটি অন্যরকম সংবাদ। গালিল সাগরের তীরে বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা। বাইজেন্টাইন যুগের একটি ভবনের সঙ্গে প্রাচীন ওই মসজিদের অংশবিশেষ পাওয়া যায় বলে গবেষকরা জানিয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। সপ্তম শতাব্দীতে সিরিয়ার অঞ্চলগুলো জয় করেছে এমন কোন সাহাবী 635 সালে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে একটি একাডেমিক সম্মেলনে এই মসজিদ আবিষ্কারের ঘোষণা দেয় ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। উত্তর ইসরায়েলি শহর টিবেরিয়াসের উপকণ্ঠে মসজিদটির খোঁজ পান তারা। Part of the settlement is a mosque that was built probably in the late 7th century or the early 8th, which makes it one of the earliest rural mosque in the world. জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের কাতিয়া সিট্রেন্ট সিলভারম্যানের নেতৃত্বে একটি দল 11 বছর ধরে ওই জায়গাটিতে অনুসন্ধান চালিয়েছে। 1950 সালে জায়গাটিতে প্রথম একটি পিলার আবিষ্কার করা হয়েছিল, যেটিকে বাইজেন্টাইন আমলের একটি বাজার হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে আরও খননে ইসলামী মুদ্রা এবং মৃৎশিল্পের কিছু টুকরো সেখান থেকে আবিষ্কার করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা প্রথমে 8ম শতাব্দীর মসজিদ হিসেবে এর ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন, তবে আরও খনন কাজের পরে জানা যায় যে এটির কাঠামো আরও প্রাচীন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এ ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা ঠেকাতে 26 দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পথে বাইডেন, বাড়ছে অভ্যন্তরীণ কড়াকড়িও। করোনা নিয়ে ট্রাম্পের গোপন কর্মকাণ্ড ফাঁস করলেন তারই টাস্ক ফোর্সের সদস্য, বললেন ট্রাম্প মহামারীকে প্রতারণা বলেই মনে করতেন। ওয়াশিংটনে জঙ্গি সমাবেশের জন্য কারি কারি ডলারও ঢেলেছিলেন ট্রাম্প, তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দারা। সীমান্তে আবারও সংঘর্ষে জড়ালো চীন ভারত, দুপক্ষেই ক্ষয়ক্ষতি, দুই দেশে নতুন উত্তেজনা। এবং প্রবাসী কর্মীদের জন্য খারাপ খবর দিল ওমান, বেসরকারি খাতে অনেক ক্ষেত্রেই এখন থেকে আর কাজ পাবেন না বিদেশিরা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।